কাশিদাসী মহাভারতের দ্রোণ পর্ব। এক গোটা বাণবীর তুন হইতে আনে, 10 গোটা বাণ হয় ধনুকের গুণে। যেন একেবারে ছোটবেলায় রামানন্দ সাগরের টিভি সিরিয়ালে দেখা ওই আকাশ জোড়া বাণের বাড়াবাড়ি। তবে এ বাণ বাক্যবাণ। আর প্রথমে পার্থ চট্টোপাধ্যায়, তারপর অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বঙ্গ রাজনীতির মহাভারতেও বাক্যবাণের হানাহানি একেবারে চরমে উঠেছে। একদিকে 50 কোটির বান্ডিল, কিলো কিলো সোনা, আর কাতারে কাতারে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে চাকরি বিক্রি করার অভিযোগ। আর তার সঙ্গে ইদানিং যোগ হয়েছে মিথ্যে মাদক মামলায় এমনকি দলের নেতাকেও ফাঁসানোর অভিযোগ। আর উল্টো দিকে একেবারে পরিকল্পনা করে 2024-এর আগে এজেন্সি লাগিয়ে দেশকে কার্যত বিরোধী শূন্য করার চেষ্টার অভিযোগ। সুতরাং আজকে আমাদের এই আলোচনা এই চূড়ান্ত সংঘাতপূর্ণ রাজ্য রাজনীতিরই যে একটা মিনি এডিশন হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। আজকে আমাদের সভার বিষয়, বিক্রি হচ্ছে স্কুলের চাকরি, কয়লা গরু হচ্ছে পাচার, তাজা নেতার গাঁজার কেসে পথ নেই কো পালিয়ে বাঁচার। আজকে এই সভার প্রথম বক্তা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। নমস্কার। ভূকপল্লবে ডাক দিলে দেখা হবে গঞ্জিকার বনে। লুট আমাদের ভিত্তি, গাঁজা আমাদের হাতিয়ার। আমি বিরোধী রাজনৈতিক অবস্থানে থাকি বলে সত্যের অপলাপ করব না। এই মুহূর্তে গাঁজা বন্ধ। এই মুহূর্তে গাঁজা দিয়ে মানুষকে জেলের মধ্যে ঢোকানো বন্ধ। কারণ 2020-21-এর মামলায় মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি বলেছিলেন যে আমি কোর্ট অফিসার পাঠিয়ে পুলিশের বিভিন্ন থানায় গাঁজার ওজন করে দেখব প্রকৃতপক্ষে কত গাঁজা আছে। কারণ যেখানে তাকাবেন সেখানেই গাঁজা। বিরোধী এবং নিজেদের দলের আভ্যন্তরীণ সংঘাতকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য একমাত্র হাতিয়ার বা অন্যতম হাতিয়ার তৈরি হয়েছিল গাঁজাকে, যাকে নিয়ে এত বিতর্ক। তৃণমূল কংগ্রেসের বিধ্বংসী আধিপত্যবাদের যিনি পোস্টার বয় অনুব্রত মণ্ডল, আজকে তার আমলে, তার অনুপ্রেরণায় আজকে একের পর এক চলেছিল গোটা বীরভূম জেলায় গাঁজার কেস দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া। আউসগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোট, লাভপুর, বোলপুর, ইলামবাজার, কোনো জায়গায় বাকি নেই। মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য 2013 থেকে 2018 বিকাশ চৌধুরী তৃণমূলের জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন, তৃণমূলের নেতা। তিনি এই মুহূর্তে জেল হেফাজতে আছেন কারণ গাঁজা। 2021-এর পর এই মামলা দেওয়া বন্ধ হয়েছে। আসলে অনুব্রত মণ্ডল এবং গাঁজা কিংবা তাজা নেতা এটা বিষয় নয়। অনুব্রত মণ্ডল একা নয়, কৃষ্ণের 108টি নাম ছিল। অনুব্রতরা বিভিন্ন জেলায় বিভিন্ন নামে আজকে বিরাজমান। অনুব্রত কোনো বিচ্ছিন্ন চরিত্র নয়। অনুব্রত একা এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেনি। বিভিন্ন নামে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় অনুব্রতদের ছেড়ে রেখেছে বাজারে। এরাই সাপ্লাই লাইন, এরাই অনুপ্রেরণা, এরাই বিভিন্ন জায়গায় নিজেদের দলের আভ্যন্তরীণ সংঘাতকে আজকে কখনো গাঁজা দিয়ে কখনো আগুন লাগিয়ে আজকে সেটাকে সব মুখ বন্ধ করে রেখেছে মানুষের। এক অসম্ভব পরিস্থিতি তৈরি করে দিয়েছেন গোটা রাজ্যে। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর খুন হলেন। মাত্র আধ ঘন্টার মধ্যে তৃণমূলের পক্ষ থেকে বিবৃতি চলে এলো এই খুনের সঙ্গে বিজেপির চক্রান্ত জড়িয়ে আছে। গতকাল সরাসরি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তিনি আত্মহত্যায় উদ্যোগী হয়েছেন। তার বোন সেই কথা বলছেন যে কিভাবে আমার দিদি বাচ্চাকে কোলে নিয়ে ফ্যানে দড়ি জড়াতে গিয়েছিল, আমরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেছি। আজকে গতকাল রাত্রে বিটি রোড অবরোধ হলো 1 ঘন্টা। দাবি একটাই, পুলিশকে এখান থেকে বার করে দিতে হবে। পুলিশের ওপরে কোনো আস্থা নেই, আমাদের সিবিআই তদন্তের ব্যবস্থা করতে হবে। আজ এক ধাপ এগিয়ে আবার কাউন্সিলর বললেন এ রাজ্যে মানুষের কোনো নিরাপত্তা নেই। আসলে আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী, এই সান্ধ্যকালীন রাজনৈতিক রূপচর্চার মধ্যে যারা নিজেদের সম্পৃক্ত করে ফেলেছি, আজকে দীর্ঘদিন পশ্চিমবঙ্গের মধ্যে আজকে রাজনীতিটাই উবে গেছে। আজকে বহু সংকট আছে সারা দেশে, রাজ্যে বহু সমস্যা আছে।
জলবায়ু পরিবর্তনের সমস্যা, জলস্তর নেমে যাওয়ার সমস্যা, র্যাপিড আরবানাইজেশনের কারণে কলকাতার ভবিষ্যৎ অনিশ্চয়তা, সেটার একটা সমস্যা। সারা পৃথিবী জুড়ে যেভাবে অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে, কিন্তু সেই তুলনায় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। এটা পলিটিশিয়ানদের কাছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ, এটা যে কোনো ইকোনমিস্টের কাছে একটা একাডেমিক চ্যালেঞ্জ। এ নিয়ে পশ্চিমবঙ্গে দীর্ঘ রাজনৈতিক কোনো বিতর্ক নেই। আমরা চালিয়ে যাচ্ছি চোর বাজারে চৌকিদারি। কতদিন এভাবে চলবে? কতদিন? সকাল থেকে রাত পর্যন্ত গরু আর কয়লা, এভাবে শুধুমাত্র আমরা নিজেদের ময়লা করে মানুষের সামনে উপস্থাপিত করব। আমরা যে কেউ যে কোনো রাজনৈতিক দল করতে পারি, কিন্তু দিনের শেষে আমরা প্রত্যেকেই রাজনৈতিক কর্মী। এটা দুর্ভাগ্যের বিষয় যে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, আমরা যাদের সামনে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতার কথা বলছি, বিভাজনের রাজনীতির কথা বলছি, আমরা যাদের সামনে দাঁড়িয়ে লুঠের কথা বলছি, আমরা যাদের সামনে দাঁড়িয়ে বারবার শাসক দলের অবস্থান পরিবর্তনের কথা বলছি, আজকে বহু সংবাদ মাধ্যম মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলছেন, বলছেন মুখ্যমন্ত্রী আজকে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়াচ্ছেন কেন? বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠছে, মুখ্যমন্ত্রী দাঁড়াতে বাধ্য আছেন এই কারণেই, কারণ অনুব্রত দেব যদি না থাকে তাহলে তৃণমূল কংগ্রেস থাকবে না। অন্তত এটাই জনমনে প্রতিষ্ঠা হয়ে গেছে। আজকে অনুব্রত বিভিন্ন নামে বিরাজ করছে বিভিন্ন জায়গায়। একটা সময় ছিল যখন দুর্ভেদ্য সিপিআইএম এর দুর্গের মধ্যে একা মমতা ব্যানার্জি মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়াই করেছিলেন। একটা সময় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে, সিপিএম হারতে চলেছে। এই বিশ্বাস যিনি মানুষের মনের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন তার নাম শ্রীমতী মমতা ব্যানার্জি। কিন্তু আজ সেদিনের 2009, 2010-এর যিনি ছিলেন স্বপ্নের মেঘ বালিকা, আজ তিনি সাঁঝবাতির রূপকথা। জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। পরিবর্তিত পরিস্থিতি, চক্রান্তের রাজনীতি, পলিটিক্যাল ভেন্ডেটা, ইডি সিবিআই এর সাফল্য। আরে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন। তিনি বিপরীত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে লড়াই করেছেন, রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, কংগ্রেস ভেঙেছেন, নতুন দল তৈরি করেছেন, বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, জেতবার পরে মন্ত্রিত্ব নেননি, ত্যাগব্রতের আদর্শকে রেখে গিয়েছিলেন উঁচু করে, কারণ তার সামনে ছিল একটাই লড়াই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। সিপিএম কে হারাবো, তাই সিপিএম কে হারাতে গিয়ে তিনি তৃতীয়বার মন্ত্রিসভায় অংশগ্রহণ করলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আগে বলেছিলেন মাত্র 1 বছর আগে যে আমাদেরও অনেক পরিচিত অফিসার ইডি সিবিআই এর মধ্যে আছে, কে কি করতে চায়, কে কি করতে চলেছে সেটা আমরা জানি। তাই তার কাছে অনুমেয় এটাই কি হতে চলেছে। তিনি ওপর থেকে নিচ পর্যন্ত তৃণমূলকে চেনেন, তৃণমূলকে জানেন, তৃণমূলের কর্মীদের চেনেন, কর্মীদের নেতাদের চেনেন, তাদের আবেগ, তাদের বিশ্বাস, তাদের খিদে, তাদের জয়, তাদের পরাজয়, তাদের হতাশা, সবগুলোকে গায়ে মেখে তিনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে তার এই রাজনৈতিক জীবন চর্চা চালিয়ে গিয়েছিলেন। আজকে সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে নতুন করে এখানে এই কল্পনার কথা বলছি। শুধুমাত্র সংখ্যাধিক্যের জোরে কোনো প্রতিষ্ঠানকে স্বচ্ছ করা যায় না, শুধুমাত্র একটা নির্বাচন জয়ের মধ্যে দিয়েই কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি করা যায় না। প্রয়াত অতুল্য ঘোষ তিনি তার রাজনৈতিক জীবন চরিত কষ্টকল্পিততে লিখলেন যে যেদিন আমরা 1972 সালে 216টা আসন পেলাম, কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, জ্যোতিবাবু 11টার সময় নিজের নাম প্রত্যাহার করে নিলেন, 54,000 ভোটে পরাজিত হলেন। বামপন্থীদের 7 জন প্রার্থী জিতেছিলেন, কিন্তু তারা বিধানসভা বয়কট করেছিলেন। বলে চূড়ান্ত সংখ্যাধিক্য, কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক কোনো সুবিধা দিতে পারেনি, কংগ্রেসের স্বার্থ উদ্ধার করতে পারেনি। তাই সেই 72-এর নির্বাচনের পর থেকে আজও কংগ্রেসের রক্তক্ষরণ চলছে। শুধুমাত্র 3 বারের নির্বাচনের জয়ের মধ্যে দিয়েই যদি কাউকে এই সার্টিফিকেট দিয়ে দিতে পারে যে শুধু দখলদারির রাজনীতি চলবে, বিরোধী কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করব, প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেব, তাহলে কিভাবে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের রাজনীতির দিক নির্দেশ করবেন এ রাজ্যের তরুণ যুবকরা? আরে যাদের জীবন জীবিকা লুট হয়ে গেছে, যে ছেলে মেয়ের জীবন থেকে 5-7টা বছর চুরি হয়ে গেছে,
যে মেয়েটি দিনের পর দিন 8 মাসের শিশু কন্যাকে নিয়ে অবস্থান করছে, তারা পানীয় জল পায়নি, শৌচাগার পায়নি, মাথার উপরে কোনো ফ্যান পায়নি, লাইট পর্যন্ত কেটে দিয়েছে, পুলিশের আগ্রাসনের শিকার হয়েছে, একবার তার কানে কানে গিয়ে বলুন যে এই তদন্ত হচ্ছে একটা চক্রান্ত। যে ছেলেটা লালবাজারের লকআপে আত্মহত্যা করতে গিয়েছিল, তার মায়ের কাছে গিয়ে একবার বলুন যেটা কোনো নতুন রাজনীতি নয়, এটা সম্পূর্ণভাবে ইডি সিবিআই এর চক্রান্ত করেছে, প্রতিহিংসার রাজনীতি। যে ছেলেটি অনার্স পাওয়ার জন্য 10,000 টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যা করেছে দক্ষিণ 24 পরগনায়, তার মায়ের কাছে গিয়ে বলুন যে সিবিআই ইডির তদন্তের সাফল্য খুব একটা বেশি নেই। আবার বলছি, শেষ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 51 জন কর্মী খুন হয়েছিলেন, যে কোনো মৃত্যু দুর্ভাগ্যের, কিন্তু আরো বড় দুর্ভাগ্য এটাই যে 51 জন শহীদের মধ্যে 47 জনের পরিবার সরাসরি আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেসের দিকে। আজকে তৃণমূলের পরিবারের মানুষ যখন খুন হয়েছেন, আজকে তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে, তারা ইডির ওপর দাবি জানাচ্ছে, তারা আজকে ভরসা রাখতে পারছে না রাজ্যের পুলিশের ওপরে। এর মধ্যে কোথাও কোনো রাজনীতি নেই। রাজনীতি নিয়ে যারা নতুন করে মানুষের সামনে নতুন রঙে কিছু রাঙিয়ে দিতে চাইছেন, তাদের বোঝা উচিত প্রত্যেকটা তদন্ত চলেছে কোর্টের নির্দেশে, কোর্টের নজরদারিতে। তাই কারোর যদি মনে হয় কোথাও প্রতিহিংসা আছে, কারোর যদি মনে হয় এই তদন্ত পক্ষপাত দুষ্ট, কারোর যদি মনে হয় ব্যক্তিগত ইচ্ছাকে পূরণ করবার জন্যই তদন্ত প্রক্রিয়া চলছে, তার জন্য আদালতের দরজা খোলা। আদালত আপনাকে সুরক্ষা দিতে পারে, আদালত আপনাকে রিলিফ দিতে পারে, আদালত আপনার চাহিদা পূরণ করে দিতে পারে, কিন্তু আজ সংঘবদ্ধভাবে মানুষ ধীরে ধীরে রুখে দাঁড়াচ্ছে। ক্রমবর্ধমান জনরোষ, প্রান্তিক পরিবারের সাধারণ গৃহবধূ আজকে জুতো ছুঁড়ছেন দোর্দণ্ড প্রতাপ মন্ত্রীর দিকে। এটাকে আমরা সমর্থন করি না পদ্ধতিকে, কিন্তু এর থেকে জনরোষের আন্দাজ করা যায়। মানুষ আজকে ক্ষোভে হতাশায় প্রতিবাদ করছে। এই প্রতিবাদটুকু যদি কেউ রেজিস্ট্রি না করতে পারেন, তাহলে ওই বিধানসভাটাই পড়ে থাকবে, রাজনীতিটাও অদৃশ্য হয়ে যাবে। এটাই বাংলার হয়তো ভবিষ্যতের পরিণতি। ধন্যবাদ শ্রমিক। শ্রমিক সবসময় চৌকিদারি নিয়ে প্রথমেই তার আপত্তি জানালো। আমার মনে পড়ছিল যে শ্রমিকের দলের সর্বোচ্চ নেতা নিজেকে চৌকিদার বলার পরে শ্রমিকরা সবাই সগর্বে আমরা সবাই চৌকিদার ঘোষণা করেছিল। ইডি এবং সিবিআইয়ের সাফল্যের কথা শ্রমিক বলল, চক্রান্ত নাকি চক্রান্ত নয় সে বিতর্ক তো আছেই। কিন্তু আমি শ্রমিকদের একটা কথা মেনে নিচ্ছি যে সত্যি যদি কেউ দুর্নীতি করে, সাধারণ মানুষের টাকা পকেটে পড়ে, তার বিরুদ্ধে কেন তদন্ত হবে না? কোনো সভ্য দেশে তদন্ত হবে না এরমটা বলা যায় নাকি? তদন্ত অবশ্যই হওয়া উচিত, কিন্তু তার সঙ্গে বোধহয় এটাও দেখা উচিত যে তদন্তের আসল উদ্দেশ্য কী। সত্যিই দোষীকে খুঁজে বার করে শাস্তি দেয়া, নাকি অভিযান আর গ্রেফতারির নামে রাজনৈতিক স্বার্থসিদ্ধি? আচ্ছা, ইডির যে এত তৎপরতা আমাদের সামনে, এই তৎপরতা নিট ফল মানে এন্ড রেজাল্টটা কি? খোদ কেন্দ্র সরকারের পরিসংখ্যান বলছে গত 17 বছরে আর্থিক দুর্নীতির অভিযোগে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে মোট 5,422টা মামলা করেছে ইডি। কিন্তু এতগুলো মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এখনো পর্যন্ত মাত্র 23 জন। না, ভুল শোনেননি, মাত্র 23 জন। অর্থাৎ শতাংশের হিসেবে কনভিকশন রেট 0.5%-এরও কম। দেখুন, মানুষ তো এই ডাকাডাকি, রাজনীতি, গ্রেফতারি, তারপর জামিনে ছাড়া পেয়ে বহাল তবিয়াতে থাকা দেখতে চায় না। তারা চায় দোষীদের শাস্তি হোক, কিন্তু সেটা কোথায়? আমাদের প্রশ্ন রইল। যাই হোক, আমার পরের বক্তা তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ধন্যবাদ আমার পূর্ববর্তী বক্তাকে, কেননা তিনি আমার নেত্রীকে প্রশংসা করলেন। অবাক লাগলো, তাও যেটা সত্যি সেটা তিনি বললেন। বিশ্বাস করো সুমন, আজকে যখন আসছিলাম না, তখন এলাকার অল্প বয়সী ছেলেরা এবং মেয়েরা প্রচুর SMS পাঠালো যে দিদি তুমি বিজেপি আনন্দে কেন যাচ্ছ। আমি প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম যে তারা আপনাদের সঙ্গে বিজেপিকে গুলিয়ে ফেলছে। এই অনুভূতিটা আমার মনে হয় নবপ্রজন্মের মধ্যে যে আসছে, এটা বোধহয় খুব স্বাস্থ্যকর নয়। যাই হোক, আপনাদের ব্যাপার আপনারা বুঝবেন। আমি আজকে আপনাদের যে আলোচ্য বিষয়, যেটা আপনারা বলছেন যে বিক্রি হচ্ছে স্কুলের চাকরি, কয়লা গরু হচ্ছে পাচার, তাজা নেতার গাঁজার কেসে
পথ নেই তো পালিয়ে বাঁচার। আমি বলি কি 2024-এ সত্যিই কিন্তু ভারতীয় জনতা পার্টির বাঁচার পথ নেই। চলবে না কারিগরি, খাটবে না ফন্দি, জনতার আদালতে হতে হবে বন্দি। কেননা আজকে দেখুন যে ভারতবর্ষে সর্বাধিক বেকারত্ব 43 বছরের মধ্যে, আজকের তারিখে দাঁড়িয়ে 80 টাকা দিলে $1 পাওয়া যাচ্ছে। তার মানে টাকার দাম সর্বনিম্ন। ভারতবর্ষের সীমারেখা ধরে 2017-এ যেমন আমরা ডোকালাম দেখেছি, 2020-তে গালোয়ান দেখেছি, আর আজকে সকালে লাদাখের ডেমচকে আমাদের কিছু মেষপালককে ধরে নিয়ে গেছে পার্শ্ববর্তী দেশ। কিন্তু তাই নিয়ে কোনো আলোচনা নেই কিন্তু সংবাদ মাধ্যম সঠিক ঘটনাটাকে মানুষের কাছে তুলে ধরবে, এটাই আমরা আশা করতে পারি। কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলবে, এটা কিন্তু আমরা আশা করতে পারি না গণতন্ত্রে। সেই মেষপালকদের উপর কিনা অত্যাচার হচ্ছে, কিন্তু ইভেন কেন্দ্রীয় সরকার নিশ্চুপ। সারাদিনে আমরা কোনো রকমের স্টেটমেন্ট তাদের কাছ থেকে পেলাম না। আজকে যে 2024-এর কথা বলছিলাম, যে রাজনৈতিক দল এবং কেন্দ্রীয় সরকারের জন্য এই ভারতবর্ষের প্রায় 1.5 লক্ষ কোটি টাকার পুঁজি বিদেশি বিনিয়োগকারী এখান থেকে তুলে নিয়ে গেছে গত 2-3 বছরে। আজকে যে দলটা এবং যে সরকারের জন্য নতুন করে 75 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে এবং 30 লক্ষ কোটির বেশি জাতীয় সম্পত্তি বিক্রি হয়ে গেছে, যাদের জন্য 1.5 লক্ষ ভারতবাসী নাগরিকত্ব ছেড়ে দিয়ে বিদেশের বিভিন্ন দেশের বসবাস করার জন্য তারা সেখানকার নাগরিকত্ব গ্রহণ করতে বাধ্য হয়েছেন। তাই তাদের তো ছাড় নেই, এটাই তো স্বাভাবিক। 2022 সালে, আপনাদেরই টপিক আমি এক এক করে ধরে ধরে বলছি, 2022 সালে উত্তরপ্রদেশে প্রায় 2500 শিক্ষক নিয়োগ হয়েছে ভুয়ো পরিচয়পত্র যোগ্যতাপত্রের মাধ্যমে। যোগী রাজ সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার এই বছরে 2500 শিক্ষক নিয়োগ। হিমাচল প্রদেশে পুলিশ কনস্টেবল নিয়োগে ব্যাপক দুর্নীতি। স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা তৈরি হয়েছিল বটে, সেখানে 91 জনের ভিতরে চার্জশিট হয়েছে, যার মধ্যে ভারতীয় জনতা পার্টির নেতা বিধায়ক আছেন। কর্ণাটকে পুলিশ নিয়োগে ভারতীয় জনতা পার্টির লিডার দিব্য হাগ্গারবাসীর নাম এসেছেন। পুলিশ নিয়োগে তিনি ওএমআর শিট, যেখানে গোল গোল করে করলে পরে কম্পিউটারে নম্বর ওঠে, সেই ওএমআর শিটটাও জালি করতে সাহায্য করেছেন বলে সংবাদ মাধ্যমের খবর। ত্রিপুরাতে সিপিআইএম সরকার যখন ছিল 2018-র আগে, সেখানে 10,323 জনকে শিক্ষকতার জন্য নিয়োগপত্র দিয়েও তাদেরকে ছাড়াতে বাধ্য হয়েছিলেন বা ছাড়িয়ে দিয়েছিলেন। এবং 2018-র নির্বাচনের ইস্তেহারে ভারতীয় জনতা পার্টি বলেছিলেন যে তাদেরকে তারা পুনর্বহাল করবেন, কিন্তু আজ অবধি পুনর্বহাল করেননি। এবং 130 জন সেখানে হয় আত্মহত্যা করেছেন, নয় না খেতে পেয়ে মারা গেছেন। প্রতিনিয়ত সেখানে কিন্তু একটা আন্দোলন চলছে যে সেই চাকরি আমরা ফেরত চাই। সুতরাং যে দলের জন্য এটা হচ্ছে সেটা হলো ভারতীয় জনতা পার্টি দেশ জুড়ে। সে খবরটা কিন্তু আমরা আপনাদের মাধ্যমে শুনতে পাই না, জানতে পাই না। আজকে সব দুর্নীতিকে ছাপিয়ে গেছে মধ্যপ্রদেশের ভারতীয় জনতা পার্টির সরকার এবং মুখ্যমন্ত্রী। শুধু নিয়োগ দুর্নীতি নয়, তার সঙ্গে খুনও জড়িত আছে। আপনারা জানেন মানুষের জীবন নিয়ে সেখানে খেলা হয়েছে। গাঁজার কথা বলছেন, ত্রিপুরাতে 21 তারিখে এই কদিন আগে ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট মঙ্গল দেব বর্মা নিজের গাড়ি করে 400 কেজি গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন, ছাড়াও পেয়ে যান। এটা ত্রিপুরাতে। আর আমাদের পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সাধারণ সম্পাদক কোকেন সমেত ধরা পড়ে পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির যিনি পর্যবেক্ষক তার খুব কাছের সহযোগীর দিকে আঙুল তোলেন, কিন্তু তিনি পালিয়ে যান।
তাই নিশ্চিতভাবে আপনার টপিক সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির যে অন্যায়, যে অবিচার, সেগুলোর দিকেই কিন্তু আঙুল তুলছে বলে আমি মনে করি। গরুর কথা বলছেন, গরু তো হেলিকপ্টারের কাঁটাতার পেরিয়ে যায়নি, এরোপ্লেনে করেও গরু যায়নি। আপনারা নিশ্চয়ই জানেন যে সীমান্তের 15 কিলোমিটার অবধি দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। সেখানে বিএসএফ আছে। আমাদের এখানে 22,000 কিলোমিটার আমাদের ভারতবর্ষের আন্তর্জাতিক সীমান্ত, 7,000 কিলোমিটার আমাদের সঙ্গে বাংলাদেশের সীমান্ত, তার মধ্যে জলপথও রয়েছে। আজকে 15 বছর ধরে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করার জন্য আমি সেই কমিটিতে আছি, স্বরাষ্ট্র দপ্তরের যে কমিটি, আমরা অনুরোধ করে যাচ্ছি, কিন্তু সে কাঁটাতারের বেড়া কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ করেননি। তার দায়িত্বে আছে কেন্দ্রীয় সরকারের অধীন স্বরাষ্ট্র দপ্তরের অধীন বিএসএফ, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এখন কেন্দ্রীয় সরকারের ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রীদের নিশ্চয়ই আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে ওখানে যে বিএসএফ পাহারা দিচ্ছে, আসাম রাইফেলস পাহারা দিচ্ছে কোথাও কোথাও, আইটিবিপি পাহারা দিচ্ছে কোথাও কোথাও, তাহলে আপনারা দেখছেন না কেন? দায়িত্ব তো আপনাদের। আবার সেই 15 কিলোমিটারটাকে বাড়িয়ে 50 কিলোমিটার করেছেন, মানে অর্থাৎ আমি যদি বনগাঁ বর্ডার ধরি, পশ্চিমবাংলার এদিককার বর্ডারটা যদি ধরি, তাহলে পরে বাগদা বনগাঁ থেকে প্রায় বারাসাত শহর অবধি চলে আসে 50 কিলোমিটার। সেখানে আমরা দেখলাম কদিন আগেই যে এক নারী ধর্ষিতা হলেন, তাতে বিএসএফ কি স্টেটমেন্ট দিল যে তিনি পারাপার করছিলেন, তার বৈধ কাগজ ছিল না। আমি জানতে চাই যে পৃথিবীর কোন দেশে আইন আছে বৈধ কাগজ ছাড়া কোনো মহিলা যদি পারাপার করে তাকে সেই পাহারাদার ধর্ষণ করতে পারে? পশ্চিমবাংলার পুলিশ তাদেরকে নিশ্চিতভাবে আটক করেছে, আমরা সাজা দাবি করেছি, কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বা ওখান থেকে নির্বাচিত ভারতীয় জনতা পার্টির যিনি সাংসদ মন্ত্রী হয়েছেন, তিনি একবার এলাকায় যাননি, তার কাছ থেকে আমরা কোনো মন্তব্যও পেলাম না। অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাহলে যেখানে আমার সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটার এবং বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে 50 কিলোমিটার অবধি কেন্দ্রীয় সরকারের অধীন, সেখান দিয়ে যদি গরু যায় তাহলে দায়টা কার? সেই দায়িত্বটা কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিতে হবে, কেননা আপনার অধীনস্থ প্যারামিলিটারি ফোর্স কিন্তু সেখানে পাহারা দিচ্ছেন। আজকে এই ধরনের যে অন্যায়গুলো চলছে সেগুলো কিন্তু আপনাদেরকে দায়িত্ব নিতেই হবে। আমি বলি আপনারা তুলনা করেন পশ্চিমবাংলার সঙ্গে, 2018, 2020, 2022 পরপর 3 বার ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান বলছে ভারতবর্ষে মহিলাদের জন্য নারী সুরক্ষায় কলকাতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। 2019-এ তারা বললেন ডেটা পায়নি তাই প্রকাশ করেননি, কিন্তু ডেটা এখান থেকে পাঠানো হয়েছে, আমি জানি, কেননা কমিটিতে আমি আছি। কিন্তু নারী সুরক্ষায় যে প্রথম পশ্চিমবাংলা এবং কলকাতা শহর, সেটা নিয়েও কোনো আলোচনা দেখি না। আজকে পশ্চিমবাংলায় 30টা নতুন ইউনিভার্সিটি হয়েছে, 14টা নতুন মেডিকেল কলেজ হয়েছে, 51টা নতুন কলেজ হয়েছে, 272টা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট হয়েছে। সুশাসন কাকে বলে পশ্চিমবাংলার মানুষ নিজেরা উপলব্ধি করতে পারছেন। তাই যতই টেলিভিশনে বা যতই প্রচার মাধ্যমে যতই ফেক নিউজ করে ভারতীয় জনতা পার্টি চান না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে কালিমা লিপ্ত করতে সফল হবেন না। 2024-এ আপনাদের নিশ্চিতভাবে এর ফল ভোগ করতে হবে। এখানে 176টা নতুন পলিটেকনিক্যাল কলেজ হয়েছে এবং সব মিলিয়ে এখানে কিন্তু কয়েক লক্ষ মানুষ চাকরি পেয়েছেন। এই এমএসএমই সেক্টরে আজকে 101.3 কোটি মানুষ নতুন করে তারা কর্মব্যস্ত হয়ে পড়েছেন, যেখানে সারা দেশে স্বাধীনতার পর থেকে সর্বাধিক বেকারত্ব, 43%-রও বেশি মানুষ কিন্তু পশ্চিমবাংলায় রোজগেরে হয়েছেন। সে কথাটা আপনারা তো আলোচনা করেন না। এখানে যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে সে কথাটা তো আলোচনা করেন না। আজকে কেন্দ্রীয় সরকার পুরস্কৃত করেছে পশ্চিমবাংলা সরকারকে ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য, যে সুব্যবস্থা হয়েছে সে কথাটা তো আলোচনা করেন না। আপনারা আলোচনা করার সময় শুধুমাত্র নিজেদের মতো করে
কর্ণাটকে যা হলো, ত্রিপুরাতে যা হলো, উত্তরপ্রদেশে যা হলো, ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে আছে যা হলো, সেই দোষগুলো আমাদের উপর চাপাবার চেষ্টা করেন। পশ্চিমবাংলাতে ইনস্টিটিউশনাল ডেলিভারি প্রায় 99% হয়েছে, স্কুল ড্রপ আউট কমেছে, এবং এখানে ম্যাটারনাল মর্টালিটি এবং ইনফ্যান্ট মর্টালিটি কমেছে। এর ফলে বোঝা যায় যে পশ্চিমবাংলার মানুষ আগের চেয়ে অনেক ভালো আছে। তাই ভারতীয় জনতা পার্টির নেতাদের বোঝা উচিত, শুধুমাত্র ফেক নিউজ করে আর মিথ্যা খবর ছড়িয়ে এই সরকারকে নড়বড়ে করা যাবে না বা হারানোও যাবে না। আপনারা রাজনৈতিকভাবে লড়ুন, রাজনীতিতে আসুন, এবং আপনারা সংবাদ মাধ্যমকে ভুল পথে চালিত করা বন্ধ করুন, এই আবেদন আমি তাদের কাছে রাখবো। নমস্কার। ধন্যবাদ কাকলিদি, বিশেষ করে ধন্যবাদ যে কাকলিদি ভারত ভ্রমণ করালেন, মধ্যপ্রদেশ, কাশ্মীর, উত্তরপ্রদেশ ঘুরে আমরা পশ্চিমবঙ্গে এলাম। আমাদের অসুবিধে নেই, যখন শাসক দলের পক্ষে অস্বস্তিকর খবর হয়, তৃণমূলের পক্ষে অস্বস্তিকর হলে তৃণমূল বলে বিজেপি আনন্দ, বিজেপির পক্ষে অস্বস্তিকর হলে বিজেপি বলে তৃণমূল আনন্দ। ওটা আমাদের গা সওয়া হয়ে গেছে, বরঞ্চ এটা আরও বেশি করে প্রমাণ করে যে এবিপি আনন্দ সঠিক পথে চলছে। এই সমালোচনা আমাদের আত্মবিশ্বাস বাড়ালো, কাকলিদিকে বিশেষ করে ধন্যবাদ। কিন্তু এবার আসবো মোদ্দা কথায়। লখিমপুর খেরি, উন্নাও, হাতরাস, যেখানে কাকলিদির নেতৃত্বে প্রতিনিধি দল গেছিল, যখন তাদের ঘটনাস্থলে পৌঁছতে দেওয়া হলো না, তখন এই এবিপি আনন্দই গর্জে উঠেছিল। ঠিক যেমন ত্রিপুরায় যখন দেবাংশু কুণাল দ্বারা মার খেয়েছিল, তখন এবিপি আনন্দই দেখা গেছিল, তখন অবশ্য সেটা বিজেপি আনন্দ মনে হয়নি। তবে আমি আরেকটা লজিকও বুঝতে পারলাম না, যে পাশের রাজ্যে চুরি হলে এ রাজ্যে চুরি বা চুরির অভিযোগটা কি জাস্টিফাইড হয়ে যায়? আমার অবশ্য কাকলিদির আগাগোড়া কথা শুনতে শুনতে বিখ্যাত একটা শায়েরি মনে পড়ছিল। हमें तो अपनों ने लूटा गैरों में कहाँ दम था, हमें तो अपनों ने लूटा गैरों में कहाँ दम था, मेरी कश्ती भी वही डूबी जहाँ पानी कम था। আমার কৌতূহলের প্রশ্ন একটাই থাকবে, যে খোদ রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো যা বলছেন, কিংবা রাজ্যসভার সাংসদ জহর সরকার এবিপি আনন্দে কাল যা বললেন, তা শুনে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কি এই শায়েরিটাই আওড়াচ্ছেন? ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে যে শ্রীকান্ত বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, তারা বুঝতে চায় না, খারাপ লোককে তারা ভালো বলছে, তাহলে আমরা বাঁচব কী করে? চোর ডাকাতের কথা শুনছে পার্টি। শ্রীকান্ত মাহাতো হলেন শালবনী 3 বারের তৃণমূল বিধায়ক, এখন রাজ্যের মন্ত্রী, তিনি এই কথা বলছেন। প্রাক্তন দুঁদে আমলা জহর সরকার, তিনি বলছেন এক সাইড পচা শরীর নিয়ে 2024-এ লড়াই করা খুব কঠিন হবে। তৃণমূল নেত্রী সংবাদ মাধ্যমের কথা বিশ্বাস করতে পার্টি কর্মীদের বারণ করছেন, কিন্তু তাঁরই সাংসদ কিংবা ক্যাবিনেট সদস্যের কথাও কি তাহলে কর্মীরা বিশ্বাস করবে না? কাকলিদি ইয়াংস্টারদের কথা বলছিলেন, আমি তো নতুন প্রজন্মের সেই ছেলেগুলোর পাশে পৌঁছতে চাই, পাশে থাকার চেষ্টা করেছি গত 8 বছর ধরে, যারা ওই 550 দিন ধরে রাস্তার ধারটাতে বসে আছে, তারা সঙ্গে থাকলেই এবিপি আনন্দ কৃতার্থ। তবে এতটা সিরিয়াস নয়, একটু হালকা চালে কাকলিদির কাছে ওপেন ফোরামে নিঃসন্দেহে আমার একটু প্রশ্ন থাকবে, যে তিনি কি ইতিমধ্যেই রিক্সা ভাড়া করেছেন? কেননা গত 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছিলেন, আমি দেখতে চাই আমার কর্মীরা সাইকেল নিয়ে গ্রামে ঘুরবে, আমার বিধায়করা পায়ে হেঁটে ঘুরবে, আর সাংসদরা দরকার হলে রিক্সা করে ঘুরবে। যাই হোক, আমার পরের বক্তা সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি কাকলিদির থেকে এক ধাপ এগিয়েই বলবো, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি গোটা ভারতবর্ষের ভিতর পশ্চিমবাংলাই দেশের ভিতর সবচাইতে শান্তিপূর্ণ রাজ্য। কেন বলছি? আচ্ছা, এই অনুষ্ঠানের সঞ্চালক সুমন দে থেকে শুরু করে আপনারা যারা আছেন দর্শক, টেলিভিশনে যে কোটি কোটি মানুষ এই অনুষ্ঠান দেখছেন, তাদের ভিতর একজনের সাহস হবে মেয়ের বিয়ের জন্য কষ্ট করে জমানো 10 লক্ষ টাকা বাড়িতে রেখে, বাড়ির দরজা জানলা বন্ধ করে দরজায় তালা লাগিয়ে 7 দিনের জন্য পুরী ঘুরে আসার, 3 দিনের জন্য দীঘা ঘুরে আসার, 1 রাতের জন্য বন্ধুর বাড়িতে গিয়ে থাকার? হবে না। কিন্তু কি নির্বিবাদে দেখুন, একটা ফ্ল্যাটে 21 কোটি 47 লক্ষ, আর একটা ফ্ল্যাটে 27 কোটি 90 লক্ষ টাকা
দরজা জানলা ফ্ল্যাটের বন্ধ করে রেখে একেবারে খোলা কোনো সিন্দুকের মধ্যে না, সরকারের স্ট্যাম্প লাগানো, সরকারের নাম ছাপানো খামের ভেতরে প্যাকেট করে রেখে 3 দিন 6 দিন 3 মাস 6 মাস 9 মাস 1 বছর 1.5 বছর কতদিন কেউ জানে না অবলীলাক্রমে ফ্ল্যাটের ভেতরে টাকা আছে, মানুষ নেই, মানুষ আসছে না, মানুষ যাচ্ছে না, চুরির ভয় নেই, ডাকাতির ভয় নেই। এটা যদি শান্তিপূর্ণ না হয় তাহলে শান্তিপূর্ণ বলতে আপনি ঠিক কি বোঝেন বলুন তো? আসলে গাঁজা শব্দটার বাংলায় দুটো অর্থ আছে। একটা গাঁজা মানে মাদক, আর একটা গাঁজা মানে মিথ্যে। এখন মুশকিল হচ্ছে মাদকের গাঁজায় কৌস্তবকে ধরানো যাবে, আর মিথ্যের গাঁজায় গোটা পশ্চিমবাংলাকে ভোলানো যাবে। দুটো গাঁজা একসঙ্গে চাষ করতে যে দল সবচাইতে বেশি দক্ষ, তৃণমূল কংগ্রেস কি সেই দলটার নাম? আমার এমপি সৌগত রায় বলেছেন মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে চোর বললে পিঠের চামড়া তুলে নেবেন, জুতো বানাবেন। আচ্ছা, মমতা ব্যানার্জিকে প্রথম চোর কে বলেছে? এবিপি আনন্দ, আমি, সূর্য মিশ্র, কৌস্তব, অধীর চৌধুরী? না, মমতা ব্যানার্জিকে যিনি প্রথম চোর বলেছেন তিনি বসে আছেন, আমার পরে বলতে উঠবেন, কুণাল ঘোষ। 1096 দিন জেল খাটার সময় প্রত্যেক দিন যখন গাড়ির উপরে পুলিশের হাতের বাড়ি আর পেঁপু বাসি, তখন কুণাল ঘোষ বারবার বলেছেন, আমার বন্ধু কুণাল, কিন্তু বারবার বলেছেন সারদার টাকায় সবচাইতে বেশি যিনি লাভবান হয়েছেন তার নাম কুণাল ঘোষ। মমতা ব্যানার্জিকে আমার মুখোমুখি বসিয়ে জেরা করা হোক, টাকা উদ্ধার করতে হলে কালীঘাটে যান। সুগতবাবু তো বললেন না কুণাল ঘোষের পিঠের চামড়া দিয়ে জুতো বানাবেন। আমিও চাই না বানানো হোক, আর যদি এভাবে বানাতে বানাতে যান তাহলে মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জিকে, কেউ কোনোদিন শুনেছেন জীবনে পার্থ দা ছাড়া ডেকেছেন? আমি 5 বছর বিধানসভায় ছিলাম, মমতা ব্যানার্জির অনেকগুলো বক্তৃতা শুনেছি, প্রত্যেকটা বক্তৃতায় 3বার 4বার করে পার্থ দা রেফার করতেন। 22শে জুলাই সেই পার্থ চ্যাটার্জির ফ্ল্যাটে টাকার ছবি দেখার পরে 3 দিন চুপ করে থেকে 25শে জুলাই নজরুল মঞ্চে বললেন, অনেকেই আসেন আমার কাছে ঠিকই, মুখ্যমন্ত্রী অনেকেই তো আসবেন, ছবিও তোলেন, তাদের ভিতর একজন অর্পিতা, পনে জানলাম পার্থর বন্ধু। বাড়িতে টাকা পাওয়া গেল আর পার্থদার দা উঠে গেল। কোন সংস্কৃতিতে? আপনারা কেউ বলেছিলেন নাকি? আমরা কেউ বলেছিলাম নাকি? পৃথিবীর ভিতর তো একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। আমি স্পষ্ট করে দৃঢ়তার সাথে এই কথা বলতে চাই, আমি বিশ্বাস করি না সব তৃণমূল কংগ্রেস চোর, আমি বিশ্বাস করি না সব তৃণমূল কংগ্রেস লম্পট, আমি বিশ্বাস করি না সব তৃণমূল কংগ্রেস মদ্যপ, সব তৃণমূল কংগ্রেস ধর্ষক। না, হতে পারে না। একটা এত বড় রাজনৈতিক দল 3বার রাজ্য শাসনের দায়িত্ব পেয়েছে, সেই দলের সব কটা মানুষ খারাপ হতে পারে না। কিন্তু সেই দলের সর্বাধিনায়িকা, সেই দলের সৎ মানুষটাকে বাধ্য করেছেন বুকে আমরা সবাই চোর লিখে মিছিল করবার জন্য। আচ্ছা, যদি দেবাংশু সেই মিছিলটায় আমরা সবাই চোর লিখে গিয়ে থাকে, গেছিল কিনা আমি জানি না, আর সত্যি সত্যি যদি দেবাংশু চোর না হয়, কোনোদিন যদি দেবাংশুর বিরুদ্ধে চুরির অভিযোগ না ওঠে, এখন থেকে 30 বছর বাদে দেবাংশুর সেই মিছিলে হাঁটার ছবিটা যদি কেউ তুলে রাখে, আর 30 বছর বাদে দেবাংশুর উত্তরসূরিকে যদি দেখায় যে এই দেখ তোর জেঠুর ছবি, এই দেখ তোর বাবার ছবি, এই দেখ তোর দাদুর ছবি, বুকে লিখে রেখেছে আমি চোর, আমরা সবাই চোর, দেবাংশু উত্তর দিতে পারবে তার উত্তরসূরির কাছে? কেন করলেন এই কাজ? কেউ তো কোথাও বলেনি সব তৃণমূল কংগ্রেস চোর। আমরা তো বলেছি চোর ধরো জেল ভরো, আমরা তো বলিনি তৃণমূল ধরো জেল ভরো। তৃণমূলের কি আপত্তি আছে চোর ধরে জেল ভরতে? আপত্তি থাকলে পরিষ্কার করে বলুন।
আজকে তো একটা সুসংবাদ আছে, শ্রমিক নিশ্চয়ই খুশি হয়েছে। গৌতম আদানি আজকে পৃথিবীর 3 নম্বর ধনী ব্যক্তির স্বীকৃতি পেয়েছেন, খুব ভালো খবর। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবাংলায় 100 জন মানুষের ভিতর 68 জন মানুষ সুষম খাবার দুবেলা খায় না, এটাও তো তথ্য কাকলিদি। এটাও তো তথ্য যে 53 জন মানুষ পেট ভরা খাবার পায় না। যে 15 ভাগ পেট ভরা খাবার পায়, 68 ভাগের ভিতর 53-68 বেশ কমটা, ধরুন আমি 4টে রুটি খেয়ে রাতে ঘুমোতে গেলাম, পেট ভরলো, খাবারটা কি সুষম হলো? সঙ্গে একটু মুসুরির ডাল নেই, সঙ্গে একটা ডিম নেই, একটু মাছের ঝোল নেই, তাহলে পেটটা ভরছে কিন্তু খাবারটা সুষম হচ্ছে না। আচ্ছা, এই যে এত উন্নয়নের গল্প শোনালেন, যারা টিভিতে শুনছেন তাদের অনেকের বাড়িতে মিড ডে মিলের চাল যায়। আমি চ্যালেঞ্জ করছি, যে কোনো একজন মানুষ তার বাড়িতে যাওয়া মিড ডে মিলের চাল আজকে রাত্রিরে ভিজিয়ে রাখুন, কাল সকালে পান্তা খাবেন বলে। মিড ডে মিলের চালে পান্তা হয় না, কেন জানেন? অনুব্রতর ভোলে বোম রাইস মিলে ওটার সঙ্গে খুদ পাইল হয়। খুদ পাইল করবার জন্য ওটাতে এক ধরনের খনিজ লবণ মেশাতে হয়। সেই লবণের কারণে লবণ জলে দিলে গলে যায় বলে ওই চালটা যখন জলে দেওয়া হয় তখন সেটা গলে যায়, সেটা আর ভাত থাকে না। আগামীকাল সকালবেলায় ওটাকে আর পান্তা ভাত করে খেতে পারবেন না। কত জায়গায় চুরি, খালি গরু, খালি বালি, খালি পাথর। কালীঘাট রোডের উপর একটা বাড়ি, সাদা রঙের 7 তলা বাড়ি, 75 কোটি টাকা বাজার মূল্য। এক সময় ছিল মনুবাবুর, বনিবাবুর চায়ের দোকান, তারপরে হলো অভিষেক হার্ডওয়্যার। গোটা পশ্চিমবাংলাকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাওয়াই চটির নীল সাদা রঙে সাজানোর জন্য রঙের যোগান দেওয়া হলো সেই দোকান থেকে। তারপরে আপনার আমার চোখের সামনে 1 তলা 2 তলা করে 7 তলা পর্যন্ত উঠে গেল। 1 কোটি টাকার ঝাড়বাতি, 95 লক্ষ টাকার লিফট। কলকাতা শহরের একমাত্র বাড়ি যাতে সিঁড়ি আছে, লিফট আছে, এসকালেটারও আছে। এমনি এমনি হয় 75 কোটি টাকার বাড়ি? মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্র পরিষদের বিলম্বিত জন্মদিনে গতকাল বলেছেন, পার্থর ওখানে টাকা পাওয়া গেলে পরে আমায় চোর বলবেন, কালকে ববিকে ধরলে আমায় চোর বলবেন। প্রয়াত জ্যোতি বসুর মরদেহ এখনো পিজি হসপিটালে সংরক্ষিত আছে। শোনা যায় তার মস্তিষ্ক নাকি গবেষণা হচ্ছে। আমি জানি না সত্য মিথ্যা, এগুলো তো গোপন রাখা হয়। আমার বিনম্র আবেদন, আমি চাই না, কিন্তু কোনো না কোনো একদিন তো কালের নিয়মে যেতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যদি তিনি দেহ দান করে যান, তাহলে তার 2টো চোখ নিয়ে যেন গবেষণা করা হয়। এ বড় আশ্চর্য চোখ। সেই 100 কিলোমিটার দূরে আমতায় আনিস খান আপনা আপনি ছাদ থেকে পড়ে যায় দেখতে পায়, কিন্তু 9 কিলোমিটার দূরে টালিগঞ্জের একটা ফ্ল্যাটের ভিতর 21 কোটি 47 লক্ষ টাকা ঢুকে যায় দেখতে পায় না। 11 কিলোমিটার দূরের বেলঘরিয়ার একটা ফ্ল্যাটের ভিতর 27 কোটি 90 লক্ষ টাকা ঢোকে, দেখতে পায় না। এ বড় আশ্চর্য চোখ। যে চোখ কখনো দেখতে পায় না, গোটা রাজ্যটা জুড়ে আসলে ঠিক কি ঘটছে? কেষ্টমণ্ডল অ্যারেস্ট হলো আর 40টা টোল প্লাজা নিকেশ হয়ে গেল। আমি একটা প্রাক্তন এমএলএ এর স্টিকার পাই, আমাকে টোল প্লাজায় ট্যাক্স দিতে হয়নি, কাকলিদিকেও দিতে হয় না, কুণালের দেওয়ার প্রশ্ন নেই, কিন্তু পঙ্কজদা, দেবাংশু, কৌস্তব, হুদা সাহেব এরা এই সময়ের ভিতর বীরভূম গেলে ওই টোল প্লাজায় ট্যাক্স দিয়েছেন। আচ্ছা, ওই টোল প্লাজায় যদি আপনি ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে হঠাৎ অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে একসঙ্গে 40টা টোল প্লাজা উঠে গেল কেন? সরকারি টোল প্লাজা কেউ গ্রেপ্তার হলে উঠে যায় নাকি? তাহলে কি ওগুলো অনুব্রত মণ্ডলের তোলা প্লাজা ছিল? আসলে টোল প্লাজা না, তোলা প্লাজা। তাহলে এই যে এত রকম ভাবে দুর্নীতি বাম আমলে ছিল না, কে বলেছে? আমি বলছি ছিল, সব আমলে ছিল, সিস্টেমের মধ্যে আছে। কিন্তু দুর্নীতির সামাজিকীকরণ, দুর্নীতির দুর্বৃত্তায়ন,
দুর্নীতিকে মানুষের কাছে সহনীয় করে তোলার ব্যাপারে তৃণমূল কংগ্রেস শ্রেষ্ঠের শিরোপা অর্জন করেছে। এ ব্যাপারে ভবিষ্যতে কোনো বিশ্ব প্রতিযোগিতা হলে পুরস্কারটা তৃণমূল কংগ্রেস পাবেন। এর জন্য আগাম শুভেচ্ছা আপনাদের জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ তন্ময়দা। আমি প্রথমেই আপত্তি দিয়ে শুরু করব যে না, যার ফ্ল্যাটের মধ্যে নগদ 50 কোটি টাকা থাকতে পারে তার আবার ডাকাতের ভয় কি? দুষ্টু লোকেরা বলবে যে একমাত্র ডাকাতি ছাড়া ক্যাশে নগদে দাদা এই রাজ্যে অন্তত 50 কোটি টাকা ফ্ল্যাটের মধ্যে জমানো সম্ভব নয়। দেবাংশুর উত্তর পুরুষদের সম্পর্কে দেবাংশু পরবর্তী সময় কি বলবে আমার কৌতূহল রইল। তবে দেখুন, সঞ্চালক হিসেবে এই অনুষ্ঠানে চেনা ফরম্যাট মেনে প্রত্যেক বক্তার উল্টো দিকের যুক্তি আমাকে দিতেই হবে। আমি তন্ময়দাকে শুধু মনে করিয়ে দেব যে তার দল সিপিএমের কেন্দ্রীয় কমিটি রীতিমতো প্রস্তাব পাশ করে বলেছে যে নরেন্দ্র মোদীর সরকার সিবিআই আর ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিগুলোর অপব্যবহার করে বিরোধী নেতানেত্রীদের হেনস্থা করে চলেছে। আবার সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এই বাংলায় কেন্দ্রীয় এজেন্সিগুলোর সক্রিয়তাকে একেবারে সরবে সমর্থন করছেন। তাহলে কি আমরা ধরে নেব যে সিবিআই বা ইডি যখন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, সঞ্জয় রাউত বা তেজস্বী যাদবদের বিরুদ্ধে সক্রিয় হচ্ছে তখন সিপিএম তার বিরুদ্ধে, আর 34 বছরের বামফ্রন্ট সরকারকে সরানো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এজেন্সিগুলো সক্রিয় হলেই তন্ময়দাদের মনোভাব ওই গোদা বাংলায় বললে দেখ কেমন লাগে? এটা কি সিপিএমের দ্বিচারিতা নয়? ওপেন ফোরামে নিঃসন্দেহে নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু আমার পরের বক্তা নিঃসন্দেহে এ দাবি একবারও করবেন না যে এ রাজ্যে পুলিশ প্রশাসন মিথ্যে মামলায় কাউকে ফাঁসায় না, কারণ তিনি নিজে অন্তত 3000 বার লিখেছেন এবং বলেছেন যে কিভাবে এ রাজ্যের পুলিশ চক্রান্ত করে একটার পর একটা কেসে ফাঁসিয়ে প্রায় 3 বছর তাকে গরাদের ভেতরে জেলখানায় শুধু আটকে রাখেনি, প্রতিহিংসা পরায়ণতার চূড়ান্ত নজির দেখিয়ে তাকে এক জেল থেকে অন্য জেলে ঘুরিয়ে মেরেছে। শারীরিক যন্ত্রণার সময় ন্যূনতম ডাক্তারি সাহায্যটুকু না পেয়ে হতাশায় তিনি আত্মহত্যা পর্যন্ত করতে গেছিলেন। তাই তিনি অন্তত নিশ্চয়ই এটা বলবেন না যে পুলিশ ফলস কেস দেয় না। আমার পরের বক্তা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। নমস্কার, শুভ সন্ধ্যা। সরাসরি বিষয়ে ঢুকছি, আগাম ভূমিকায় বাড়তি সময় নষ্ট করছি না। যে যে বিষয়ে আমার নাম এসছে আমি সেগুলোতে ঢুকব। তার আগে আমি শ্রমিককে আন্তরিক ধন্যবাদ জানাবো। মাননীয় সঞ্চালক প্রিয় সুমন নিশ্চয়ই প্রত্যেকটি বিষয়ের একটু বিশ্লেষণ করে দিচ্ছে। আমি শ্রমিককে ধন্যবাদ জানাবো যে এমন এমন টপিক আছে, বুঝলেন, তৃণমূল কংগ্রেসকে সামনে পেলে না একটু দি। শ্রমিককে ধন্যবাদ জানাবো। 10 মিনিট 12 সেকেন্ড বলেছে, নরেন্দ্র মোদীর নাম পর্যন্ত মুখে আনেনি, অমিত শাহর নাম পর্যন্ত মুখে আনেনি, আর কেন্দ্রে বিজেপি সরকার যে ভালো কাজ করছে এই শব্দটা উচ্চারণ করেনি। তন্ময়দাকে ধন্যবাদ জানাবো। কমরেড, বুদ্ধদেব ভট্টাচার্যের নাম উচ্চারণ করেননি। যে বুদ্ধদেব ভট্টাচার্যের সময় বাংলা ভালো চলেছে এই শব্দটা পর্যন্ত উচ্চারণ করেননি। কমরেড, ধন্যবাদ প্রাপ্য। কাকলিদি বিস্তারিত বলে গেছেন। আমি শ্রমিককে আর একটু মনে করিয়ে দেবো। শ্রমিক বাবু, তোমার ওই নরেন্দ্র মোদীর ভিডিওটা দেখেছো? যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, বলছিলেন সিবিআই, ইডি এগুলো সব কেন্দ্রীয় সরকারের চক্রান্ত, রাজ্যের ক্ষমতা খর্ব করতে আমার অফিসারদের ডেকে পাঠানো হয়। তখন কিরম লাগছিল? সে ভিডিওগুলো কি মুছে গেছে? আমার নয়, পুরনো 4টি ভিডিও দেখাও। এই ভিডিওগুলো কোথায় গেল? নরেন্দ্র মোদী এই সিবিআই, এই ইডিকে তখন কংগ্রেসের দিকে আঙুল তুলেছিলেন এবং বলেছিলেন শুধু আমাদের নয়, গুজরাটের অফিসারদের ডেকে পাঠানো হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। ভুলে গেলেন তো? ফলে এখন সবাই যার যা, দেখুন, যে যেখানে দাঁড়িয়ে সময়ের চালচিত্রে, সময়ের অলিন্দে, সময়ের দালানে যে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই সময় সেই আলোচনাটা করে নেওয়াটা ভালো। তৃণমূল কংগ্রেস চলছে দীর্ঘদিন ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্দোলন, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একটা আন্দোলন চলছে। এত বড় দল, এত বড় সরকার, আমরা কি সবাই বলবো সব ভালো চলছে? হতে পারে কখনো, অনেক ভালো চলছে, নইলে মানুষ এত ভোট দিচ্ছেন কি করে? কেন্দ্রের নির্বাচন কমিশন
কেন্দ্রীয় বাহিনী, ভোট হচ্ছে তো, তারপরেও তো তৃতীয়বার আবার জিতে এসছেন। এমনি এমনি কিভাবে হচ্ছে এটা? তার মানে কি ভুল নেই? কোথাও কি কোনো অসম্পূর্ণতা, অন্যায়, ভুল নেই? আছে। নেতৃত্বও বলছেন, সিস্টেম বলছে, তন্ময়দার মুখ থেকেও বেরিয়েছে। আর তন্ময়দা তো ছোট 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 করে বলছেন কেন? একবারে বলুন না। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন চোরেদের মন্ত্রিসভায় থাকি না, গোটা গোষ্ঠীর মন্ত্রিসভাটাকে চোর বলে বেরিয়ে গেছিলেন। বিজেপির ব্যাপম কতগুলো মন্ত্রী জেলে ঢুকে গেল, আর সাক্ষীরা খুন হতে শুরু করলো। এসব হচ্ছে চারপাশে। তার মধ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে দু একটা খারাপ ঘটনা ঘটেছে, বিতর্কে গেলেই আমার কথা তোলেন। আমি অন্য বিষয়ে আলোচনা বলে নিজেরটা বেশি বলতে চাই না। কোনোদিন বলতে দেবেন, শুধু বলে যাব, এড়াবার কিছু নেই। সবাই সব জানেন, সবাই সব বোঝেন। হ্যাঁ, মিথ্যা মামলা হয়েছে, কিন্তু সেই সময় আমি কোর্টে বলার সময় পেতাম না, সুযোগ পেতাম না, আমি চিৎকার করেছি। আজকে যদি বাড়তি কারুর জানার ইচ্ছা থাকে মামলা সম্পর্কে, আজকে তো আমি মামলা কোর্টে যাই, বিচারকদের জিজ্ঞাসা করবেন, প্রত্যেক ডেটে কুণাল ঘোষ থাকে। আজকে যদি আমি বাইরে কথা বলতে যাই, তাহলে সেই বিচারপতিরা, বিচারকরা বিরক্ত হবেন। যার যা ইচ্ছা প্রকাশ্যে না বলে আসুন না কোর্টের ডেটে, কোর্টের চোখের উপর দেখতে পাবেন। শুধু এখানে কথা বলে লাভ কি আছে? আবার এটাও দেখতে হবে, তন্ময়দা যেরকম বলছেন সারদা সারদা, তৃণমূল তৃণমূল, আইকোরের মালিক মারা গেলেন জেলে, অনুকূল মাইতি সম্বর্ধনা দিচ্ছেন কাকে? বুদ্ধদেব ভট্টাচার্যকে। পাশে কে দাঁড়িয়ে? ওই লাল পাঞ্জাবি পরা কমরেড তন্ময় ভট্টাচার্য দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কোথায় ছিলেন তখন বিবেক নিয়ে? হ্যাঁ, তৃণমূলের এত কাজ হচ্ছে, যেখানে আমাদের অসুবিধা হচ্ছে আমরাও বলছি। আপনার বাড়িতে অসুবিধা হলে বলেন না। দুরকম লোক আছে, যারা দলের মধ্যে বলে, আবার শুভেন্দু টাইপ কিছু আছে, এফআইআরে নাম দেখেছে, জানে অ্যারেস্ট হবে, চলে গেল, দল বদলু, ওখানে গিয়ে বেঁচে থাকবে। এই সিবিআই, এই নারদ, কাউকে গ্রেপ্তার করতে যায়, কাউকে পাশে বসিয়ে রাখে। সারদা অভিযুক্ত, নাম আছে। তন্ময়দা সাহায্য নিচ্ছে কৌস্তবের, বলার টাইম নেই তো, জোট। তন্ময়দা কৌস্তবকে বলছে একটু উত্তর দিয়ে দিতে, জোট, কিন্তু মিলে শূন্য, মিলে শূন্য। তন্ময়দা ওপেন ফোরামেও তো হবে, তো চোখে লেগে যাচ্ছে। আরে কৌস্তব এমনি ভালো বক্তা, ওর বক্তার এজেন্ডা আছে, ওর বক্তৃতা এখন ওকে প্রথম বলতে হবে, এক, গুলাম নবী আজাদ কি কি বলে গেছে, গুলাম নবী আজাদ কি কি বলে গেছেন তোকে বলতে হবে তো সেটা। কোথায় সময় কাটাচ্ছি? আমি তো তৃণমূলের যা যা উন্নতি সবই বলছি তো। গুলাম নবী আজাদ কি বলে গেছেন, কেন দলটা ছেড়ে গেলেন বলতে হবে। কৌস্তব আগের দিন ওদের ছাত্রদের সমাবেশে কি সুন্দর বলতে উঠেছিল যে তৃণমূলের মানে বিরুদ্ধে লড়তে, জোট করতে এলে কংগ্রেস নেতাদের এয়ারপোর্টে নামতে দেবো না। দিল্লির নেতাও সামনে বলে গেছে, প্রদেশ কংগ্রেসের তাদেরই আর্জি থাকে, দিল্লিতে লবি করে, কার সঙ্গে জোট করবো একটু বলে দিন। একা একা কারোর ক্ষমতা নেই। কেন নেই? কারণ ভুল ত্রুটি আছে। তৃণমূলে ভুল নেই, তৃণমূলে কত রকম লোক আছে, তার একাংশ দলের কেউ হতে পারেন, নেতা হতে পারেন, অন্য কেউ হতে পারেন, সার্কেলে থাকা কেউ হতে পারেন, ক্ষমতার বৃত্তে কেউ ভুল পরামর্শ দিতে পারেন, কেউ অন্যায় করতে পারেন। তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে বলা হচ্ছে, বলা হবে, কিন্তু তার মানে এই নয় যে কন্যাশ্রী থেকে যুবশ্রী, উন্নয়ন থেকে সমস্ত রকম পরিষেবা তৃণমূল দিচ্ছে না, এবং অন্য রাজ্যের তুলনায় কাকে আইন শৃঙ্খলা শেখাচ্ছেন। বাম জমানায় পাহাড়ে উঠতে পারেনি এরা, ওপরে এত অশান্তি নামিয়ে দিয়েছে সিপিএম নেতাদের, জঙ্গলমহলে যেতে পারেননি। সেখানে আজকে পশ্চিমবঙ্গের পর্যটকরা সারা বাংলা জুড়ে ঘুরে বেড়াচ্ছেন। বিজেপি নেতারা এলেও সারা বাংলায় তারা যেখানে ইচ্ছে গিয়ে চারটে লোক নিয়ে মিটিং মিছিল করেন। তো সুতরাং এখানে একটা চেষ্টা হচ্ছে অন্য রাজ্যের তুলনায় বেটার রাখার, আগের বাংলার তুলনায় বেটার রাখার। সেই জায়গায় দাঁড়িয়ে যদি শুধুমাত্র এই নেগেটিভিটি, যে অন্যায় যদি যেখানে হয়েছে, 100 বার হয়েছে, আমরা কি ছাত্র বা আন্দোলন কর্মপ্রার্থীদের সঙ্গে বসছি না? 100 বার বসছি। ভুল কেউ করে গেছেন, সংশোধনের চেষ্টা হচ্ছে, সংবেদনশীল মন নিয়ে সেই চেষ্টাটা করা হচ্ছে। কমরেডদের মনে নেই যখন সিপিএম ছিল, তখন হয়তো অবিভক্ত কংগ্রেস ছিল, কৌস্তবরা আমরা সব
একসঙ্গে পরবর্তীকালে আলাদা হলেও মূলত সিপিএমের বিরুদ্ধে বলা হয়েছে। বলুন তো, বাম জমানায় হোল টাইমার কমরেডদের বাড়িতে সরকারি চাকরি ছিল না, শিক্ষকতার চাকরি ছিল না? অনিল দা শিক্ষাটাকে কন্ট্রোল করতেন বলে অনিল লায়ন নাম হয়ে গেল। আজকে যে ছবিটা সমস্যা তৈরি করেছে, এবং মানতে কোনো দোষ নেই, এর তো তদন্ত শাস্তি হওয়া উচিত। ওই টাকার পাহাড়, টাকার পাহাড় নিশ্চিতভাবে নিন্দার, এবং তদন্ত শাস্তি যা ইচ্ছা হোক। কিন্তু পাশাপাশি এটা মনে রাখতে হবে, আমরা 50 বা 60 কোটি টাকার পাহাড় নিন্দার, আমি ডিফেন্ড করছি না, কিন্তু ছবিতে টাকাটা দেখা যায় বলে মানুষের যত প্রতিক্রিয়া হয়, বিজেপির বন্ধু শিল্পপতিরা ব্যাংক থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে তার পাহাড়টা দেখা যায় না, সেটা শুধু একটা কাগজের নথি দেখা যায় বলে শরীরে মনে সেই প্রতিক্রিয়াটা হয় না। দুর্নীতি কি হয়নি? বিজেপি জমানায় হয়নি, বাম জমানায় হয়নি। ফলে এই জায়গায় ধরুন, আমি একটা উল্টো দিক থেকে বলছি, আমি কংগ্রেসের পক্ষেই বলছি। রাজীব গান্ধী যখন ছিলেন, এই বাম আর এই বিজেপি बोफोर्स केलेंकारी बोले अटैक करेनी राजीव गांधी के? गली गली में शोर है राजीव गांधी चोर है, পাবলিক পারসেপশনের উপর দাঁড়িয়ে মানুষটাকে ক্ষমতাচ্যুত করেছে, তার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীকালে তিনি মারা যান, এবং পরবর্তীকালে দেখা যায় এই যাবতীয় অভিযোগটা মিথ্যা। সেদিনকে ফিরে পাবেন? প্রফুল্ল সেন, এই বামপন্থীরা স্টিফেন হাউস কিনে নিয়েছে, দুর্নীতিগ্রস্ত প্রফুল্ল সেন মুখ্যমন্ত্রী। পরবর্তীকালে দেখা গেল মৃত্যুর আগে কপর্দক শূন্য অবস্থায় ভদ্রলোক তিনি মারা গেলেন। একটা রটিয়ে দাও, এই যে লুক আউট নোটিস মানিক ভট্টাচার্য, আমি জানি না লুক আউট নোটিস হয়েছে কি হয়নি, আমার জানার কথাও নয়, কিন্তু লুক আউট নোটিস, লুক আউট নোটিস, লুক আউট নোটিস। আরে লুক তো করছি মানিক ভট্টাচার্যকে, তার আউটটা কোথায় হলো? ফোনে, মিডিয়ায়, ক্যামেরায়, সামনে, সব জায়গায় মানিক ভট্টাচার্য, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তো ভূতের গল্প, সবাই গল্প শুনেছে, ভূতটা কেউ দেখেনি। তাহলে লুক আউট নোটিসটা কোথায়? আর লুক আউট নোটিস যদি থাকে তাহলে মানিক ভট্টাচার্য সামনে ঘুরছেন কি করে? তা একটা কনফিউশন তৈরি করে সামাজিক অসম্মান সৃষ্টি করে দিয়ে একজনকে নোটিশ পাঠানো। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে থেকে বলে আসছে অমুককে ধরা হবে, অমুকের বাড়ি যাবে, এরপরে ইডি, এরপরে সিবিআই। আরে আইন আইনের পথে চলুক না, কিন্তু যদি নির্দিষ্টভাবে একটি দল পরিষ্কারভাবে বলে দিতে শুরু করে যে এরপর অমুকের কাছে যাবে, ওর পর অমুকের কাছে যাবে, তাহলে তো বোঝাই যায় এটা অনেকটাই পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিতভাবে হচ্ছে। তো সুতরাং সিবিআই আর ইডি যে নিজে যাচ্ছে আপনি বুঝবেন কি করে? কারণ তার কদিন আগে দেখুন কোনো না কোনো বিজেপি নেতা বলছে এরপর ওর কাছে যাবে, মানে কি? আর কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন বাংলায় যাব না, গেলে খুন হয়ে যেতে হবে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! আর ওনার এনসিআরবির যখন রিপোর্টটা প্রকাশ হলো, দেখা গেল কলকাতায় খুনের সংখ্যা 45, আর দিল্লিতে খুনের সংখ্যা 45-এর পর আর একটা 454। ধর্ষণের ঘটনার অভিযোগ একটাও হওয়া উচিত না, তবু কলকাতায় 11, দিল্লিতে 1226। এর পরে বলবেন কলকাতা তুলনামূলক ভালো নেই। যেটা খারাপ যদি তৃণমূলে হয়ে থাকে সমালোচনা করুন, শাস্তি দিন, তদন্ত হোক, সব হোক, কিন্তু তার জন্য বাকি অংশের ভালোটা, বাকি অংশের লড়াইটা, বাকি অংশের উন্নয়নটা, বাকি অংশের পরিষেবাটা দয়া করে শুধু কুৎসা আর আলোচনার মাধ্যমে, কুৎসার বিভ্রান্তির মাধ্যমে সেটা ঢেকে দেবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ কুণালদা। কুণালদা শুরুতেই বলেছেন যে কেউ ভুল পরামর্শ দিতে পারে, অন্যায় করতে পারে, সরকার চেষ্টা করছে। এরপরে সত্যি খুব কিছু বলার থাকে না, কিন্তু আমি 4টে শব্দ তুলে ধরবো কুণালদার বক্তব্য থেকে। কেউ ভুল করে গেছেন। এই কেউয়ের ইঙ্গিত পার্থ চট্টোপাধ্যায়ের দিকে কিনা জানি না, কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট, সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে যদি দুর্নীতি হয়, না সেটা ভুল নয়, সেটা অন্যায়, ক্রিমিনাল অফেন্স, তার তদন্ত প্রয়োজন এবং দোষীর শাস্তি প্রয়োজন। কুণালদার সঙ্গে আমি তথ্যের দিক থেকে সম্পূর্ণ একমত যে 2013 সালের জুন মাস আহমেদাবাদের জনসভায় গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন সিবিআই দিয়ে আমায় ভয় দেখাবেন না,
সিবিআইয়ের কিছু অফিসার তাদের রাজনৈতিক বসেদের খুশি করার চেষ্টা করছে, তাই আমাদের মন্ত্রী ও পুলিশ অফিসারদের টার্গেট করছে। কি ভাবছেন? না না, ভুল করে পড়ছি না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, নরেন্দ্র মোদী বলেছিলেন। আবার বলছি 2013 সালে জুন মাসে। কুণালদা দীর্ঘদিনের সাংবাদিক, সেই জন্য কয়েকটা খটকা একটু তথ্য প্রমাণ সহ তার সামনে রাখব। যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এত অভিযোগ, শুধু কি সিবিআই আর ইডি তদন্ত শুরু করার পরে সামনে এসেছে? তথ্য কিন্তু সে কথা বলছে না। কার্যত অনুব্রত মণ্ডল নিয়ে একাধিক হুইসেল ব্লোয়ার গত কয়েক বছর ধরে দলের মধ্যেই ছিলেন এবং সরব হয়েছিলেন। উদাহরণ দিই, 2020 সালের 17ই সেপ্টেম্বর তৃণমূলের দাপুটে বিধায়ক, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি বলছেন, আমি কোট আনকোট যাচ্ছি, বীরভূম জেলার এক ব্যক্তি মঙ্গলকোট, কেতুগ্রাম, আউশগ্রামকে নাস্তানাবুদ করে দিয়েছেন। এটা ক্যান্সার। যতক্ষণ বীরভূমে এই নেতৃত্ব থাকবেন, রোগও থাকবে। একটা পচা আলু 1 বস্তা ভালো আলুকে নষ্ট করে দেয়। আবার আনন্দবাজার পত্রিকায় দেখছি ওই বছরই 2020 সালের 25শে নভেম্বর বিরোধীদের কেউ নন, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন, দলের একাংশ ক্ষমতার অপব্যবহার করছেন, দলের অনেক কর্মীকে মিথ্যে অভিযোগে গাঁজা কেসে জড়িয়ে জেল খাটানো হচ্ছে। ভাবুন, রাজ্যের মন্ত্রী বলছেন। আর ঘটনাচক্রে আজকে আমার পরের বক্তা তৃণমূলেরই নেতা, আর যেমন তেমন নেতা নন, ওই বীরভূমেরই 23 বছরের অঞ্চল সভাপতি। 1998 সালে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল করেছেন। অথচ তাঁরও অভিযোগ যে অনুব্রত মণ্ডল মিথ্যে গাঁজা কেসে তাকে এবং তার ছেলেকে জেল খাটিয়েছেন। তার দাবি, তার অপরাধ শুধু এইটুকু যে তিনি ঠিকাদারদের থেকে টাকা তুলতে রাজি হননি। তবে তার কথা তার মুখেই শুনব। বীরভূম থেকে এই অনুষ্ঠানে এসেছেন কাজী নুরুল হুদা। এই শুভ সন্ধ্যায় সকলকে আমার সালাম ও নমস্কার জানিয়ে আমি তাই চেষ্টা করছি আমি কিছু বলার জন্যে। আমি গ্রামের ছেলে, তার আগে কংগ্রেস করতাম। 72 সাল থেকে কংগ্রেস করার পরে আমরা বিভিন্ন নেতৃত্বের সঙ্গে মিশে, তখন মমতা ব্যানার্জিও কংগ্রেস করতেন, বিভিন্ন সময় আলোচনায় বসেছি এবং থেকেছি। তারপর যাক 98 সালে আমরা সুশোভন ব্যানার্জি যখন প্রথম বীরভূমের সভাপতি হন তৃণমূলের, আমরা একসঙ্গে 98 সালেই তৃণমূল করতে শুরু করি। সেই সময় থেকেই তৃণমূল করে আসছি এবং বিভিন্ন সময় আমাদের একটু ঝামেলা ঝঞ্ঝট হলেও আমাদের কোনোদিন এইরকম অশান্তি হয় নাই। তবে আমাদের সুশোভনদা যখন দেখলো কেষ্টদা যখন খুব বাড়াবাড়ি করতে লাগলো, উনি বছর 3 সভাপতি থাকার পর উনি ছেড়ে দিলেন। কিন্তু আমরা তৃণমূলে থেকে গেলাম, আমরা কোথায় যাব? আমাদের তখন তো আর কেউ নাই, কারণ বামফ্রন্টে জমে নাই। আমাদের যে সময় চাপ সৃষ্টি হয়েছে সেই সময় বিভিন্ন সময় আমরা দেখেছি, তখন জমি জায়গায় একটা দেখবেন যে বিভিন্ন সময় বোয়ালগা নিয়ে খুব ঝামেলা। তার সেই সময় বামফ্রন্টের সব নেতারা কেউ মাইন্দিরি করে সেও বর্গাদার, যে কিষাণ করে সেও বর্গাদার, যে হালগুলো আছে সেও বর্গাদার। তার সেই সময় আমাদের ওখানে এমপি ছিলেন আমাদের সিপিএমের সোমনাথ চট্টোপাধ্যায়। তা আমি সোমনাথবাবুর কাছে গিয়েছিলাম যে এটা কীরকম আপনারা রাজনীতি করছেন। তা সেই সময় আমাদের সঙ্গে বামফ্রন্টের সঙ্গে যখন আমাদের লড়াই হয়, তা বামফ্রন্ট তখন সোমনাথবাবু বলেছিলেন যে ওটা আমাদের নিচুতলা থেকে যেটা বলবে আমাদেরকে মানতে হবে। সেই সময় লড়াইটা হয়ে গেল। তা সেই সময় 43টা কেস খেয়েছিলাম। তারপর 98 সাল থেকে তৃণমূল করতে এসে যখন মাঝে মাঝে যখন সুশোভনদা চলে গেলেন, কেষ্টবাবু একটু যাই হোক অন্যরকম ছিলেন, দলও করেছেন, সংগঠনও করতেন, মোটামুটি আমার সঙ্গে ভালো সদ্ভাবও ছিল এবং পারিবারিক ওনার বাড়ি পর্যন্ত আমার একটা যোগাযোগ ছিল। তা সত্ত্বেও আমাকে একদিন অফিসে হঠাৎ করে 2020 সালে বোধহয় জুলাই মাসে ডাকলো। তখন নাকি ঠিক হয়েছে যে কন্ট্রাক্টরদের কাছে টাকা তুলতে হবে। তখন কন্ট্রাক্টরদের কাছে টাকা তুলতে হবে কেন? এটা আবার কীরকম ব্যাপার হলো? বলছে না, 13% করে টাকা নিতে হবে। আমি বললাম এটা আমার পক্ষে সম্ভব নয়, আমি অন্য কাউকে দায়িত্ব দিয়ে দেন। আমি 17 সালে হজ ফজ করে এসেছি, আমি কারোর কাছে টাকা ফাঁকা তুলতে যাব না। তখন আমাকে জোর করে বললো না, তুলতেই হবে তোমাকে। এবার অনেকবার বারবার বলার সঙ্গে একটা কজলান্ত হয়ে গেল। আমার সেই সময় আগের মোড়ে আমি বলেও ফেললাম যে এই জিনিসটা আপনি ঠিক করছেন না। আপনি কয়লা খেয়েছেন, পাথর খেয়েছেন, বালি খেয়েছেন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ খেয়েছেন, খানগা এইসব নিয়ে ঝামেলা কেন? নিয়ে এই নিয়ে আমাকে দেখ ঝগড়াঝাটি যাই হলো, তাও বাড়ি গেলাম। আমাকে বলে পঞ্চায়েত যেতে হবে না, আমি বললাম যাবো না। আমি বাড়ি চলে গেলাম। 2-4 দিন পরে দেখছি নোয়াগাড়ি পুলিশ গিয়ে আমাকে কি একটা ওই কেস দিয়ে দিল, কোঅর্ডিনেন্ট কি কেস বটে বাবু। বলছে, আমি জিজ্ঞেস করলাম থানাতে, বলছে পানির কেস। মানে পানির কেস আবার কি? পানি আবার কেস হয়নি।
আর আমরা তো জীবনে জানি না নেশা জাতীয় কী জিনিস, গাঁজা মদ কোনোদিন জীবনেও দেখি নাই, ছুঁইও নাই। এই আবার কোঅর্ডিনেট ডিস্টেন্স, এই আবার কী পানি কেস রে বাবা, এই আবার কী শুনলাম ইলামবাজার থানায় নিয়ে গিয়ে বাহাদুর সাহেব বলে এই কেস। ঠিক আছে, আমাদেরকে আবার কয়েকদিন রিমান্ডার নিয়ে, দিন চারেক রিমান্ডার নিয়ে আবার শিউরি জেলে পাঠিয়ে দিল। এবারে কেসটা তো 6 মাস পরে হয়, 6 মাস পরে যাই হোক কেসটা হলো, সাক্ষী সবুত হলো। আমরা ওই 1 বছর 13 দিন পরে আমরা খালাস পেয়ে গেলাম, জেল থেকে বেরিয়ে এলাম। তারপরে এইভাবেই আছি, আমরা কোনো পার্টিও করতে যাই নাই। মাঝে মাঝে আমাদের ছেলেরা ছোটোখাটো একটা কাজ করে, মাঝে মাঝে অশান্তির সৃষ্টি করতে লাগলো। আমার দেখো আমি আর পার্টি ফাটি করবো না, আমাকে জ্বালায় না, তোমরা যে যেমন আছে থাক। তা আজকে আমি দেখছি এই যে রাজনৈতিক বিশেষজ্ঞ যারা এসেছেন অনেক আলোচনা, হয়তো আমি ভালো কথা বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যারা বিশ্লেষক এসেছেন তারা তৃণমূলকে গাল দিচ্ছে, তৃণমূল কী করছে, আর আর তৃণমূল বলছে বিজেপি কী করছে, মানে এই লড়াই চলছে এই ডিবেটে। তা আমার মনে হয় এই লড়াইগুলো যদি না করে একটা সুষ্ঠু রাজনীতির পথ কি নেতাদের নেই? তারা কি আমাদের যারা যদি কেউ ভুল ত্রুটি করে, আমরা মমতা ব্যানার্জিকে সত্যি সম্মান করি, এখনও করি আমি, এবং তৃণমূল দলটাকে আমি সত্যি ভালোবাসতাম, কারণ মমতা ব্যানার্জি গ্রামাঞ্চলের মানুষের জন্য অনেক কিছু করেছে। তা এখন রাজনীতিটা এমন একটা পর্যায়ে এসেছে যে আমার চিন্তাধারাটা মনে হচ্ছে যে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে। বিজেপি বলছে আমি কতটা দিতে পারি, তৃণমূল বলছে আমি কতটা দিতে পারি, নানা রকম প্রপোজাল দিয়ে মানুষগুলোকে কেনার চেষ্টা করছে, আর মানুষগুলোকে নিয়ে রাজনীতি করছে, আর একটা নোংরা জায়গায় দেশটা পৌঁছে যাচ্ছে। তা এই অশান্তিতে আমাদের নেতারাও এখানে দেখলাম লড়াইটা সেই রকমই, মানে তৃণমূল বলছে বিজেপি দোষ, আর বিজেপি বলছে তৃণমূলের দোষ। এই রাজনীতি যারা করে সবাই তো নিজে নিজে ধান্দায় থাকে, কেউ তো আমার মনে হয় ভালো নাই। আমার যা ধারণা, আমি যা বুঝলাম, তারা যদি সুষ্ঠু পরিবেশ তৈরি করে রাজনৈতিক নেতারা আমার মনে হয় ঠিকমতো পরিচালনা করে, তা অন্তত মানুষের সমাজে ভালো ব্যবস্থা হবে। তো সেই ভালো ব্যবস্থাটা না করার জন্য নিজেদের মধ্যে যদি লড়াই করে যায়, তাহলে আমার তো মনে হয় কোনোদিন এই ঝামেলা মিটবে না। তাই আমি অন্তত বলবো যে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন বা সংগঠন করছেন বা মানুষের জন্য চিন্তাভাবনা করছেন, সেই চিন্তা যদি ঠিক মানুষের কাছে ঠিকমতো পৌঁছায়, আর মানুষের কাজটা যদি ঠিকমতো হয়, নেতাদের মধ্যে যদি লড়াই না হয়, আর যদি কোনো লোক পার্টি করতে গিয়ে সে যদি কোনো দোষী বা অন্যায় করে, সেই অন্যায়টাকে সমর্থন না করে তার ব্যবস্থা করা উচিত, আমি তো এটা মনে করি। কিন্তু আমাদের যে অবস্থা হয়েছে এখন, আমাদের নেতৃত্বরা যারা দোষ ত্রুটি করছে, যারা প্রচুর টাকা পয়সা নিয়েও অন্যায় করেই চলছে, তাদেরকেই সমর্থন করছে। এটা কেন করছে আমি তো ভাবতে পারি না মাঝে মাঝে। রাজনীতিবিদরা কেন করে, বিজেপি হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক আর সিপিএম হোক, তারা কেন সমর্থন করে সেই লোকগুলোকে? কিন্তু তাকে দল থেকে বের করে দিলে কী হয়? মানুষ তো চিরজীবন বাঁচবে না, একদিন তো সবাইকেই মরতে হবে। তো সেই জিনিসটাকে চিন্তা ভাবনা করে মানুষ কেন চাইছে না আমি তো বুঝতে পারছি না। যাক, আমার সঙ্গে যেমন এরকম ঘটনা হয়েছে বীরভূমে, অন্তত বহু মানুষের সঙ্গে গাঁজার কেস, কাউকে পানির কেস, কাউকে নেশা জাতীয় মাদকের কেস, বহু লোককে জেলে ভরেছিল। কারণ আমার সময়েই 42 জনায় সিউড়ি জেলেই ছিল, আমি দেখেছি। তা এইভাবে যদি চলতে থাকে তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। তো আমি চাইবো আমাদের রাজনীতিক নেতারা যারা বিশ্লেষণে রয়েছে, যারা অন্যায় করবে সেটাকে অন্যায় বলুন, অন্যায় বলার চেষ্টা করুন, সেটাকে সমর্থন না করে তাকে ঠিক জায়গায় পৌঁছে দেন, তাহলে দেখবেন আমাদের মানুষগুলোও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি।